শীতের রাতটা অনেকটা হয়েছে। চারিদিকে ঝিঝি পোকার আওয়াজের সাথে কুয়াশাটাও ঘনিয়ে এসেছে। চারিদিকের জমিতে ধান ওঠা শুরু হয়েছে সবে। ফাঁকা জমিতে শীতের বাতাস আগের থেকেও বেশি প্রবলভাবে প্রবাহিত হয়। সেই ঠান্ডা গায়ে লাগিয়ে একদল শেয়াল প্রবল চিৎকার করে উঠল কি যেন দেখে। একটা কালো ছায়ামূর্তি অন্ধকারের মধ্যে মাথায় হাঁড়ি নিয়ে যেন শূন্যে ভেসে চলেছে। শেয়ালের দল চিৎকার করে তাদের সঙ্গী সাথীদেরকে যেন সাবধান করে দিল যে তাদের এলাকার মধ্যে কোনো অজানা কেউ চলে এসেছে। ছায়ামূর্তিটা অন্ধকারের মধ্যে দিব্যি হেঁটে হেঁটে চলেছে। এই শীতের কুয়াশার মধ্যে তার দেহের মধ্যে কোনো রকম জড়তা নেই। সাধারণ মানুষের পক্ষে হয়তো মাঝমাঠের এই শীতকে সহ্য করা একদমই সম্ভব নয়, কিন্তু এই লোকটি শুধুমাত্র একটি ছেঁড়া কাঁথা গায়ে জড়িয়ে এত শীতকে অগ্রাহ্য করে যাচ্ছে কি করে? হাঁটতে হাঁটতে লোকটি একটি ঝিলের সামনে এসে দাঁড়ালো। ঝিলের উপর ধোঁয়াশাচ্ছন্ন। ঠান্ডা বাতাস ঝিলের জলের উপর দিয়ে শনশন করে বইছে। ঝিলের মধ্যে মাছগুলো লাফাচ্ছে। ছায়ামূর্তিটা সেই ঝিলের পাড়েতে এসে মাথা থেকে হাঁড়িটা নামিয়ে রাখল। আহা, কত সুন্দর সুন্দর মাছগুলো দেখতে। এবার এক এক করে মাছগুলোকে ধরে হাঁড়িতে পড়বার ব্যবস্থা করি। তারপর অবিশ্বাস্যভাবে সেই লোকটি তার হাতটা বাড়িয়ে ঝিলের মাছগুলোকে ধরে হাঁড়িতে পড়তে শুরু করল। একজন সাধারণ মানুষের হাত কি এতটা লম্বা হতে পারে? ইলিশ মাছগুলো ধরা তার কাছে যেন কোনো ব্যাপারই নয়। একে একে ধরতে ধরতে হাঁড়িটা যখন অনেকটা ভর্তি হয়ে গেল, তখন সেই লোকটি খনা গলায় আবার বলল, যাই, আর বেশি মাছ ধরে লাভ নেই। এবার এই মাছগুলোকে আমি তাদের কাছে দিয়ে আসি। এরপর আবার সেই লোক আবার মাছ ভর্তি হাঁড়িটা মাথায় করে শূন্যে ভেসে যেতে শুরু করলো অন্য পথ ধরে। ভাসতে ভাসতে জঙ্গলাবৃত একটি জায়গায় এসে পড়ল। জায়গাটার এদিক সেদিকে মরা পোড়ানো কাঠ, বিভিন্ন পশুর হাড় কঙ্কাল এবং মাথার খুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। লোকটি হাঁড়ি মাথায় করে সেখানে এসে দাঁড়ালো একটি বড় গাছতলার নিচে। তারপর ডাক দিল, কোথায় বাবু? কোথায় গেলেন আপনি? আমি আপনার জন্য ইলিশ মাছ নিয়ে এসেছি। আপনি তাড়াতাড়ি আসুন, দেখে নিয়ে যান। আহ, এ রাত্রিবেলায় এসে আবার কে চিৎকার চেঁচামেচি করছে? আমাকে একটু ঘুমাতে দে। ঘুমালে যে ইলিশ মাছগুলো পচে গন্ধ ছেড়ে যাবে, তখন আমাকে আবার চিৎকার করবেন না যে আমি ভালো ইলিশ মাছ আনিনি বলে। এই সময় বড় গাছটির ঝাঁকড়া মাথাটা একবার নড়ে উঠল। তারপর সেই গাছের মাথা থেকে একটা বিশাল দেহাকৃতি নিচে নামল। দুটো জ্বলন্ত লাল চোখ অন্ধকারের মধ্য থেকে ক্রমশ এগিয়ে এলো সেই ইলিশ মাছ ওলার দিকে। কি বলিস রে হরিপদ? তুই আমার জন্য একদম টাটকা তাজা ইলিশ মাছ এনেছিস? তাহলে আর বলছি কি বাবু, আপনি মাছ খাবেন আর আমি আপনার জন্য মাছ আনবো না, সেটা কখনো হয়? এই দেখুন, আমার হাঁড়িতে কতগুলো ইলিশ মাছ এখনো লাফাচ্ছে। তাহলে দে, আমি কতগুলো মাছ খেয়ে দেখি। এরপরই সেই ভয়ানক প্রেতমূর্তি হরিপদর হাঁড়ি থেকে একটা একটা করে ইলিশ মাছ ধরে খেতে শুরু করল। মাছ খাওয়া হলে পর কাঁটাগুলো মুখ থেকে বের করে সেখানেই ছড়িয়ে ফেলতে শুরু করল। কেমন লাগছে বাবু? সত্যি এই তাজা মাছগুলো খেতে কি সুন্দর লাগছে, একেবারে দারুণ। তুই সত্যি খুব ভালো মাছ আনিস রে। তোকে না পেলে আমি যে কোথায় যেতাম। আপনি মারা যাওয়ার পর তো আমি কার কাছে মাছ বিক্রি করব সেই নিয়ে চিন্তা করতাম, কিন্তু এখন আমার মাথায় আর কোনো চিন্তা নেই। আবার আপনাকে আমি আগের মতো মাছ খাওয়াতে পারছি। কিন্তু এর বদলে তুই কি চাস? আপনি আমাকে যা দেবেন আমি তাতেই খুশি। আপনার কাছে চাওয়ার মতো আমার কিছুই নেই। তাহলে তুই একটু অপেক্ষা কর,
আমি তোর জন্য একটা দারুণ জিনিস দিচ্ছি। দেখ, তুই একদম খুশি হয়ে যাবি। এই বলে অবিনাশবাবুর ভূত সেখান থেকে উধাও হয়ে গেল। কিছুক্ষণ পরই আবার অন্ধকারের মধ্য থেকে ফুটে উঠল তার অবয়ব, কিন্তু এখন তার হাতে একটা মানুষের কাটা হাত। এই নে হরিপদ, তোর জন্য একটা মানুষের কাটা হাত উপহার দিলাম। হরিপদর আনন্দে মুখ থেকে তীক্ষ্ণ দাঁতগুলো চকচক করে উঠল। সে জিজ্ঞাসা করল, বাবু, আপনি এই এত সুন্দর মানুষের কাটা হাত কোথায় পেলেন? কেন, এখানে তো অনেকে মরা পোড়াতে আসে। সেদিন রাত্রিরে একটা তরতাজা মরা এসে পৌঁছালো। মাত্র 6 জন লোক এসেছিল। তারা ওই মরাটা নিয়ে কি যে করবে কিছু খুঁজে পাচ্ছিল না। তারপর আমরা ভয় দেখাতে শুরু করলাম। তাতে তারা আরো ভয় পেয়ে কুঁকড়ে গেল। তারপর যখন তাদের সামনে আমি দেখা দিলাম, তারা মরা ফেলে রেখে পড়ি কি মরি করে সেখান থেকে উধাও হয়ে গেল। ব্যাস, আমিও তরতাজা মরাটাকে আমার সাথে কাছে তুলে নিলাম। গোটা শরীরটা এই 3 দিন ধরে আয়েশ করে খেয়েছিলাম। এই হাতটাই পড়েছিল, সেটাই তোকে দিলাম। আপনার এই উপকারের কথা আমি ভুলবো না। মাঝে মাঝে যদি এরকম উপহার পাই, তাহলে আপনাকে আরো মাছ খাওয়াবো আমি। বেশ, তুই আনিস। আমি তোর জন্য এরকম উপহার আরো প্রস্তুত করব। তাদের দুজনের অট্ট হাসিতে রাতের বেলায় সেই জঙ্গল একেবারে কেঁপে উঠল। সকাল হয়েছে, তখনও চারিদিকে কুয়াশা যায়নি। সবুর তার হাতের একটি বালতিতে ইলিশ মাছের খাবার নিয়ে বেরিয়ে পড়ল তার ঝিলের উদ্দেশ্যে। 1 মাস হয়েছে সে গ্রামের বারোয়ারির এই ঝিলটিতে মাছ চাষ করছে। এই ঝিলটাকে না পেলে সত্যি আমার অনেক ক্ষতি হয়ে যেত। কাছাকাছি ঝিলটা পেয়ে মাছ চাষ করতে কোনো সমস্যাই হচ্ছে না। মাছগুলো বেশ লাফালাফি করছে। এখন যাই, ভালো মতো খাবারগুলো দিয়ে আসি, তাতে মাছগুলো আরো বড় হয়। এই ইলিশ মাছগুলোকে বিক্রি করে আমি অনেক বড় লোক হয়ে যাব। বারোয়ারিকে কিছু টাকা দিলেও বাকি টাকা আমার কাছে ঠিক থেকে যাবে। দারুণ হবে, দারুণ হবে। সেই টাকা দিয়ে আমি আরো অনেক ব্যবসা করতে পারবো। এই সব কথাই ভাবতে ভাবতে সে ঝিলের কাছে এসে পড়ল। মাছগুলো তখনও লাফালাফি করছে ঝিলের জলে। দেখেও শান্তি। ঝিলের জলে মাছগুলো খেলা করলে কি সুন্দর লাগে, দেখে একদম চোখ জুড়িয়ে যায়। এবার খাবারগুলোকে জলের মধ্যে দিয়ে দিই। এই ভেবে খাবারগুলোকে সে জলের মধ্যে দিচ্ছে, এমন সময় হঠাৎ সে লক্ষ্য করল ঝিলের পাড়ের পাশে কতগুলো মাছের কাঁটা পড়ে আছে। সে অবাক হয়ে গেল। আরে, এখানে এত মাছের কাঁটা এলো কোথা থেকে? কেউ কি আমার ঝিলের মাছগুলো চুরি করে খাচ্ছে নাকি? একবারে গিয়ে দেখি তো। সবুর ঝিলের পাড় ধরে কিছুটা এগিয়ে গিয়ে ইলিশ মাছের কাঁটাগুলোকে দেখতে লাগলো। দেখেই সে চমকে উঠল। আরে, এগুলো তো সবই আমার ঝিলের মাছ। এগুলোকে এইভাবে খেলো কে? নিশ্চয়ই রাতের বেলায় আমার অজান্তে এখানে চুরি হচ্ছে। না না, আমাকে একটা ব্যবস্থা নিতে হবে। এইভাবে ইলিশ মাছগুলোকে চোরেদের খাবার করতে দিলে হবে না। আমার অনেকটাই ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, আমিও আজকে রাত্রিরে কাপটি মেরে এখানে অপেক্ষা করব। দেখবো একবার কে সে চোর, আর ও কিভাবে আমার হাত থেকে বাঁচতে পারে। দেখতে দেখতে রাত নেমে যায়। সবুর তার রাতের খাবার শেষ করে হাতে একটা লাঠি নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে ঝিলের উদ্দেশ্যে। তুমি যত বড়ই চোর হও না বাবা, আজকে আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না। আজকে লাঠি পেটা করে ঝিলের জলে তোমাকে ফেলে দেব। এই সবই মনে মনে ভাবতে ভাবতে সবুর ঝিলের পাড়ে চলে এলো। কুয়াশায় ঝিলের অর্ধেক অংশ দেখা যাচ্ছে না। সবুর ঠান্ডায় রি করে কাঁপতে কাঁপতে ভাবল, বাবারে, ঝিলের ধারে রাত্রিবেলায় যে এত ঠান্ডা হবে সেটা তো বুঝতে পারিনি। গায়ে একটা চাদর জড়িয়ে এসেছি, কিন্তু তাতেও যেন ঠান্ডা কাটছে না।
যাই হোক, যতই ঠান্ডা করুক না কেন, আজকে আমাকে সেই চোরকে ধরতেই হবে। আমার হাত থেকে ওই চোর কিছুতেই বাঁচতে পারবে না। এই সব ভেবে সবুর ঝিলের পাশের একটি ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে বসে থাকল। এই ঠান্ডার মধ্যেও বনের মশাগুলো সবুরের গায়ে বসে রক্ত খেতে লাগল, কিন্তু সেসব অগ্রাহ্য করে সবুর ঠায় বসে রইল চুপটি করে। কতক্ষণ যে এভাবে বসে রইল তার ইয়ত্তা নেই। একটু ঘুম ঘুম চলে এসেছিল সবুরের। এমন সময় হঠাৎ একটা দমকা বাতাস তার শরীর কাঁপিয়ে দিতেই ঘুমটা আচমকা ভেঙে গেল। তারপরই সে লক্ষ্য করল কালো মতো অবয়ব ঝিলের পাড়ে এসে দাঁড়িয়েছে। সবুর অবাক হয়ে দেখল, চোখটা যখন অন্ধকারে শুয়ে এলো তখন সে আরো সতর্ক হয়ে গেল। হঠাৎ সে দেখল সেই অবয়ব ছায়ামূর্তিটি ঝিলের জল থেকে মাছ ধরতে শুরু করেছে। কিন্তু এ কি, মাছ ধরবার জন্য সে কোনো রকম জাল বা ছিপ ব্যবহার করছে না। ছায়ামূর্তিটি তার লম্বা হাত বাড়িয়ে ঝিলের জল থেকে ইলিশ মাছ তুলে একটা হাঁড়িতে ভরে রাখছে। এই দৃশ্য দেখে সবুর প্রথমে কিছুটা ঘাবড়ে গেল। হঠাৎ তার মুখ থেকে আর্ত চিৎকার বেরিয়ে এলো, ওরে বাবা! এই চিৎকার শুনে সেই ছায়ামূর্তিটি তার দিকে মুখ ফেরালো। মূর্তিটির জ্বলন্ত দপদপে দুটো লাল চোখ দেখে সবুর আঁতকে উঠল। তারপর ভেসে এলো ছায়ামূর্তিটির ভয়ঙ্কর কণ্ঠস্বর। কে রে? কে ওখানে? ভয়ানক কণ্ঠস্বর শুনে সবুর আর সেখানে বসে থাকতে পারল না। সে বুঝতে পারল তার ঝিলের মাছের উপর কোনো শয়তান প্রেতাত্মার নজর পড়েছে। সে আর সেখানে দাঁড়াতে পারল না, দৌড়ে পালিয়ে যেতে শুরু করল। ওদিকে পেছন থেকে সে ভয়ানক মূর্তি চিৎকার করে বলে উঠল, এক্ষুনি তোর ঘাড় মোটকে তোকে শেষ করে ফেলবো। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, মেরে ফেললো! ভয়ানক চিৎকার করতে করতে সবুর সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে শুরু করল। হরিপদর ভূত লম্বা হাত বাড়িয়ে তাকে ধরবার চেষ্টা করল, কিন্তু সবুর কোনো মতে তার হাতের নাগাল থেকে বাইরে বেরিয়ে সে যাত্রায় প্রাণে বেঁচে গেল। সে পালিয়ে গেলে পর হরিপদর ভূত আবার মাছ ধরতে শুরু করল হাত বাড়িয়ে। এমন সময় সেও লক্ষ্য করল ঝিলের পাড়ে অনেকগুলো মাছের কাঁটা পড়ে আছে। তার ওই খুলির মধ্যে মস্তিষ্ক এখন অবশিষ্ট নেই বটে, তবে সেই খালি মাথাতে সে ভাবল, আরে, এখানে এত ইলিশ মাছের কাঁটা পড়ে আছে কেন? এখানে তো কাঁটা পড়ে থাকবার কথা নয়। তাহলে কি আমাদের পেছনে অন্য কোনো ভূত এসে এই ঝিল থেকে মাছ খেয়ে যায়? না না, এ তো ভালো কথা নয়। আমাকে এক্ষুনি বাবুকে ঘটনাটা বলতে হবে। এই কথা ভেবে নিমেষের মধ্যে হরিপদ ভূত সেখান থেকে উধাও হয়ে গেল। কিছুক্ষণ পরই সে এসে পড়ল মরা পোড়া শ্মশানের সেই বটগাছের নিচে। এসে ডাক দিল, বাবু, আপনি কোথায়? কোথায় আপনি? দয়া করে একবার আসুন, এদিকে যে মহা বিপদ হয়ে গেছে। কি হলো আবার? কি হয়েছে কি? আপনার সমস্ত ঝিলের মাঝে অন্য কারো নজর পড়েছে। এই কথা শুনতেই অবিনাশের ভূত ওর মুড়িয়ে গাছ থেকে নেমে এলো। তারপর গম্ভীর রাগান্বিত গলায় জিজ্ঞাসা করল, কি বললি তুই? আর একবার বল শুনি। হ্যাঁ বাবু, আমি সত্যি বলছি। আমি আজকে মাছ ধরতে গিয়ে দেখলাম ঝিলের পাড়ে অনেকগুলো মাছের কাঁটা পড়ে আছে। সে কি রে? আমাদের অজান্তে কি এখানে কোনো ভূত প্রেতের জাত বাসা বাঁধলো নাকি? সেটাই তো বুঝতে পারছি না বাবু, আপনি কিছু একটা করুন। আচ্ছা চল তো, ওখানে গিয়ে ব্যাপারটা একবার দেখি। এরপর দুই ভূত শূন্যে ভেসে সেই ঝিলের পাড়ে গিয়ে দাঁড়ালো। অবিনাশ এদিক ওদিক গন্ধ শুঁকে বলল, এখানে যেন অন্যরকম একটা গন্ধ পাচ্ছি। মনে হচ্ছে অন্য কেউ এসে এখানে বাসা বেঁধেছে, কিন্তু সে কে? এমন সময় তারা দেখল ঝিলের পাড়ে কিছুটা দূরত্বে একজন কে যেন
ঝিলের মধ্য থেকে হাত বাড়িয়ে ইলিশ মাছ তুলে নিয়ে বসে বসে খাচ্ছে। তা দেখে অবিনাশ চিৎকার করে বলে উঠল, এই গেরে ওখানে, কে করছিস ওখানে তুই? ওপাশ থেকে খনা গলায় উত্তর এলো, কে রে, এখানে এসে আমাকে জ্বালাচ্ছিস? তোরা কি জানিস না এই জায়গাটা আমার? এই কথা শুনে তারা দুজনেই অবাক। হঠাৎ করে এখানে অন্য কেউ যে উপস্থিত হবে সেটা তো ভাবতে পারেনি। হরিপদ বলল, বাবু, এটাকে তো মেছো পেতনি বলে মনে হচ্ছে। এবার কি হবে? ও যে আমাদের সব মাছ খেয়ে নেবে। সেটা বললে তো হবে না। আমাদের মাছগুলোকে হাত দেওয়া এত সহজ নয়। এই মেছো পেতনি, তুই এখানে কি যাস? এই কথা শুনে খাবার ফেলে রেখে মেচোপেতনি তাদের সামনে এসে দাঁড়ালো। তারও চোখ দুটো ভাটার মতো দপদপ করে জ্বলছে, দাঁতগুলো ভয়ানক তীক্ষ্ণ, তাতে এখনো মাছের আঁশ লেগে আছে। রক্ত তখনও মুখ থেকে গড়িয়ে পড়ছে। খনা গলায় বলল, কারা রে তোরা? এখানে আমাকে শুধু শুধু জ্বালাতে এসেছিস? অবিনাশ বলল, তুই কে? তুই কি জানিস না এই ঝিল থেকে আমার জন্য মাছ যায়? কে নিয়ে যায় তোর মাছ? আমাদের ইলিশ বিক্রেতা হরিপদ আমার জন্য প্রত্যেক রাতে এই ঝিল থেকে মাছ নিয়ে যায় আমার কাছে। না না, এখান থেকে তোদের মাছ আর নেওয়া হবে না। আজ থেকে আমি এই ঝিল থেকে মাছ খাবো। এই কথা শুনে তারা দুজনই অবাক হয়ে গেল। এভাবে তাদের মুখের সামনে কথা বলবার সাহস আগে কারোর ছিল না। তুই কি বললি? আমার মুখের উপর কথা? আগে আমার মুখের উপর কেউ কথা বলতো না। কিন্তু এখন বলবে? তুই যদি অন্য জাতের ভূত হয়ে ইলিশ মাছ খেতে পারিস, তাহলে আমি খাবো না কেন? আমি তো মেছো পেতনি, আমার প্রধান খাবারই তো হলো মাছ। তুই কোন ঘাটের মরা? যা না, শ্মশানে থাকিস, সেখানকার মরাগুলো খেয়েও কি তোর শান্তি হয় না? কি বললি তুই? আমার মুখের উপর এত বড় কথা? একটা কেউ ছেড়ে কথা বলবো না বেটা মেচো পেতনি। উড়ে এসে জুড়ে বসেছি সেখানে, তোকে এখান থেকে ভাগিয়ে ছাড়বো। এই নিয়ে দুপক্ষের মধ্যে অনেক ঝগড়া শুরু হয়ে যায়। তাদের ভৌতিক কণ্ঠস্বর শীতের রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে ঝিলের পাড়টাকে অশান্ত করে তুলল। রতনের বয়স তখন 27 বছর। সে সবেমাত্র তন্ত্রমন্ত্র শিক্ষা নিয়ে ভবঘুরে হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ভাগ্যক্রমে সেই রাতেই সে ঘুরতে ঘুরতে সেই ঝিলের পাড়ে এসে পৌঁছালো। হঠাৎ সে শুনতে পেল ঝগড়ার শব্দ। সে মনে মনে ভাবল, আরে, এই রাতের বেলায় আবার কারা ঝগড়া লাগলো? এ তো খনা গলা, তার মানে ভূতেরা কি ঝগড়া লেগেছে নাকি? কিন্তু তাই যদি হয়, ঝগড়াটা তাহলে কি নিয়ে সেটা তো দেখতে হচ্ছে। রতন আর কিছুটা এগিয়ে যেতেই দেখতে পেল দূরে কয়েকটি ভয়ানক মূর্তি ঝগড়া করছে। সে তো এসব ভূতপ্রেত অনেক দেখেছে, তাই সে নির্ভয়ে এগিয়ে গেল তাদের সামনে। এদিকে অবিনাশ, হরিপদর ভূত এবং মেছোপেতনি হঠাৎ করে তাদের ঝগড়ার মধ্যে একজন মানুষকে ঢুকতে দেখে অবাক হয়ে গেল। কে রে তুই? এখানে কি করছিস? আমি এ পথ দিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ করে তোমাদের ঝগড়া শুনতে পেলাম। তা তোমাদের মধ্যে কি নিয়ে ঝগড়া হচ্ছে? এই কথা বলতেই হঠাৎ করে প্রচণ্ড রেগে গেল মেছোপেতনি। সে তীক্ষ্ণ স্বরে বলল, তাতে তোর কি? তুই যেখানে যাচ্ছিস সেখানে যা, আমাদের কাজ আমাদেরকে করতে দে। হ্যাঁ, আর যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু তোকে মেরে আমরা খেয়ে নেব। কিন্তু তাতেও রতন ভয় পেল না। সে একটু হেসে বলল, সে তোমাদের খিদে পেলে খাবে বই কি, কিন্তু তোমাদের ঝগড়া যদি আমি সমাধান করতে পারি তাহলে তার থেকে ভালো আর কোনো জিনিসটা হতো কি? কি বললি তুই? তুই আমাদের ঝগড়ার অবসান ঘটাবি? তোমাদের সমস্যাটা একবার বলি, দেখো না দেখি তোমাদের সমাধান করতে পারি কিনা। রতনের এই কথা শুনে তিনজন ভূত বেশ অবাক হলো। তারপর একসময় হরিপদ ভূত বলল, আসলে ব্যাপারটা হচ্ছে, এই ঝিলের ইলিশ মাছগুলো খাওয়া নিয়ে ঝগড়া শুরু হয়েছে। তুমি কে? আমি হরিপদ। আমি বেঁচে থাকতে ইলিশ বিক্রি করতাম, মরে যাওয়ার পর সেই কাজ ছাড়তে পারিনি। তাই জন্য আমি এই ঝিল থেকে ইলিশ মাছ ধরে সেগুলোকে অবিনাশবাবুকে খাইয়ে আসতাম।
কিন্তু হঠাৎ করে দেখি এই মেছো পেতনি কোথা থেকে উদয় হয়ে এখানে এসে আমাদের ইলিশ মাছগুলো খেতে শুরু করেছে। সে তো বুঝলাম, কিন্তু তোমরা তো মাছ ছাড়া আরো অনেক কিছু খেতে পারো, তাহলে সেগুলো খাচ্ছ না কেন? আমি মাছ ছাড়া থাকতে পারি না। আমি যখনই খবর পেয়েছি এই ঝিলে অনেক ইলিশ মাছ আছে, তখনই আমি অনেক দূর থেকে উড়ে এখানে আস্তানা করেছি। কোনো মতেই আমি এখান থেকে যাব না। আমি কেন ছাড়বো? আমি তো আগেই এই ঝিলের মাছ খেতে শুরু করেছি, তাহলে আমি কেন ছাড়বো? আচ্ছা আচ্ছা, তোমরা দুজনে চুপ করো। আমি তোমাদেরকে একটি পরীক্ষা নেব। যে সেই পরীক্ষায় উত্তীর্ণ হবে সে এই ঝিলের মাছ পাবে। কি পরীক্ষা? রতন তখন তার সাথে থাকা পুটুলি থেকে একটি বোতল বের করলো। সেই বোতল সামনে রেখে বলল, তোমাদের তিনজনের মধ্যে সবার আগে যে এই বোতলের মধ্যে ঢুকতে পারবে সেই পাবে এই ঝিলের ভাগ। ও, এই ব্যাপার। তাহলে আমি জিতবই জিতবো। তোকে জিততে দিলে তো জিতবি, আমি জিতে ছাড়বো। আপনাদের দুজনের থেকে আমি আগে প্রবেশ করব। তাহলে আর দেরি কিসের? দেখি তোমরা কিভাবে প্রবেশ করো। রতনের কথা শেষ করতেই তিনজন ভূত রেষারেষি করে একটি বোতলের মধ্যে প্রবেশ করে গেল। আর তৎক্ষণাৎ রতন সেই বোতলের মুখটা বন্ধ করে দিল। তারপর ভীষণ জোরে হেসে উঠল। অনেকদিন পর আমি তিনটে ভূত একসাথে পেয়েছি, আমার যে কি আনন্দ লাগছে। ওদিকে বোতলের মধ্য থেকে তিন ভূত চিৎকার করতে লাগলো, আমাকে ছেড়ে দে, আমাদের ছেড়ে দে বলছি। ছেড়ে দে বলছি, না হলে কিন্তু ভালো হবে না। আমাদের আটকে রাখা বের করে দেবো তোকে, কিন্তু বলে দিলাম। কিন্তু রতন সেসব কথা অগ্রাহ্য করে ভূতবন্দি সেই বোতলটা নিজের পুঁটুলিতে ভরে নিল। তারপর সেখান থেকে আনন্দ মনে চলতে শুরু করলো। ঝিলের মাছগুলো এতক্ষণ ভূতেদের ঝগড়ায় চুপ করে জলের মধ্যে মিশেছিল। সেখান থেকে রতন তাদেরকে নিয়ে চলে যেতেই আবার মাছগুলো জলে খেলা করতে শুরু করলো।